প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ মাহবুব এলাহি, সহকারী শিক্ষক, গুলিয়া ওয়ালিয়াপুর আদর্শ হাই স্কুল, 10 মিনা, পটুয়াখালী। আমি এই অনলাইন ক্লাসে ক্লাস 10-এর ইংলিশ সেকেন্ড পেপার থেকে ভয়েস চেঞ্জ টপিক সম্পর্কে আমি আলোচনা করব। তার পূর্বে আমরা জিনিস আছে টেন্স, এই টেন্স সম্পর্কে আমরা পুনরালোচনা করে তারপর আস্তে আস্তে আমরা সামনের দিকে অগ্রসর হব। প্রথমে আমরা জানি টেন্স। টেন্স ছাড়া আমাদের টোটাল গ্রামারটা অচল হয়ে যায়, টেন্স ছাড়া চলে না। টেন্স জানার আগে আমার ভার্বের একটা বাক্য গঠন সম্পর্কে জানতে হবে, যে আমরা কোন সিমটমটা দেখলে আমরা ঠিক পাবো যে কোনটা কোন টেন্স। এইটা আমরা চিনতে হইলে আমাদের প্রথমে আসবে ভার্ব সম্পর্কে জানতে হবে। তো একটা বাক্য গঠনে সাধারণত থাকে সাবজেক্ট, ভার্ব আর থাকবে অবজেক্ট। তাহলে আমরা খেয়াল করি, যেমনি করে আই রাইট এ লেটার, যদি বলা হয় আই রাইট এ লেটার, এই সেন্টেন্সটার সাবজেক্টকে আই, ভার্ব কোনটা রাইট, অবজেক্ট কোনটা এ লেটার। এখানে হলো আই হলো সাবজেক্ট, রাইট হলো ভার্ব আর এ লেটার হলো অবজেক্ট। তাহলে দেখতেছি যে আমরা একটা বাক্য গঠন করতে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট দরকার। এখানে আমরা দেখব ভার্বের ভিতরে আবার বিভিন্ন ধরা আছে। একটা হলো অক্সিলারি ভার্ব আছে, আরেকটা আছে মূল ভার্ব। আমরা এই বাক্যটার ভিতর আমরা কি কোনো মূল ভার্ব দেখতেছি, রাইট, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। তো অক্সিলারি ভার্ব সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, অক্সিলারি ভার্ব কোনগুলো সেই সম্পর্কে আমরা একটু ধারণা নেই আগে। আবার একটু পূর্ব পাঠে পর্যালোচনা যখন এটা আমরা কী হইতে পারে, যেমনি করে am, is, are, was, were, have, has, had, shall, should, will, would, আরও অনেক আছে মনে করি। আমরা একটা সেন্টেন্স যখন আমরা দেখব, গঠনটা দেখব, প্রথমে দেখব তার ভিতর এই ভার্বগুলো আছে কি না। তাহলে দেখতেছি আমরা যে প্রথম বাক্যটা দিয়েছি আই রাইট এ লেটার, এই বাক্যটার ভিতর আমাদের এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। তাহলে এখন দেখি আমি যে মূল ভার্বটা যেটা আছে সেটা কোন আকার আছে। এখানে মূল ভার্ব কোনটা রাইট, রাইট এখানে আছে প্রেজেন্ট আকার। তাহলে এইটি আমার যদি আমার জানতে হয় প্রেজেন্ট আকার, পাস্ট আকার এবং পাস্ট পার্টিসিপল, এটি জানতে হলে আমার কোথায় যেতে হবে, কনজুগেশন অফ ভার্ব, ভার্বের রূপান্তর, কনজুগেশন অফ ভার্ব। তো এই কনজুগেশন অফ ভার্ব তোমরা কিন্তু নিচের শ্রেণীগুলোয় পড়ে আসছো। কনজুগেশন অফ ভার্ব যেমনি করে আমরা পড়ছিলাম যে নর্মাল একদম শব্দ ইট, অ্যাট, ইটেন। এখন ইট, অ্যাট, ইটেন, এই ভার্বটায় দেখা যায় ইট হলো প্রেজেন্ট আকার, একটা হলো পাস্ট আকার, আর ইটেন্ড হলো পাস্ট পার্টিসিপল আকার। এখন আমরা দেখি, যদি আমার এখানে মূল ভার্ব রাইট আছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, মূল ভার্ব যে রাইট আছে এটা কোন আকার আছে, প্রেজেন্ট আকারে। সুতরাং এইটাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক তদ্রূপ যদি এটার যদি মূল ভার্বটা পাস্ট আকার করি, রাইটের জায়গায় যদি আমি কী লিখবো, এক্ষেত্রে রোড। তা রোড যদি লিখি সেটা কোন আকার হবে, পাস্ট আকার। তো এই পাস্ট আকার এটা কী হবে, এখন আমরা এটাকে কোন টেন্স বলবো, যখন রুট হয়ে গেছে, সুতরাং এটাকে আমরা বলবো পাস্ট ইনডেফিনিট টেন্স। এখানে লক্ষণই এইটা যে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেও আমাদের কোনো অক্সিলারি ভার্ব নাই, আবার সিমিলারলি পাস্ট ইনডেফিনিট টেন্সেও কোনো অক্সিলারি ভার্ব নাই। এখানে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট কি তাহলে একত্র করে ফেলবো না, একত্র হবে না। এখানে আমরা দেখবো যে ভার্বটা আছে, মূল ভার্বটা আছে, এটা কোন আকার আছে। এটা যদি প্রেজেন্ট আকার হয়ে থাকে সেটাকে আমরা বলবো
প্রেজেন্ট ইনডেফিনিট। যদি পাস্ট আকার হয়ে থাকে সেটাকে আমরা বলবো পাস্ট ইনডেফিনিট। এখানে তোমরা দেখো এখানে কোন আকার আছে, পাস্ট আকারে, সুতরাং এটা আমরা বলবো পাস্ট ইনডেফিনিট টেন্স। আর এই দুটো টেন্সই সাধারণত অক্সিলারি বলে। এইটাকে যদি আমি লিখি তোমার আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, কীভাবে? আই অ্যাম ডুইং দি ওয়ার্ক, I am doing the work। তো এখানে আমরা লক্ষ্য করি, এখানে আমাদের ভার্ব কোনটা আছে? এখানে আমাদের ভার্ব হলো দুই ধরনের ভার্ব আছে, একটা হলো এম আর একটা হলো ডু। ডু হলো মূল ভার্ব, তার সাথে আইএনজি যোগ করে দিয়েছে। এখানে এম আছে মূলত অক্সিলারি ভার্ব হিসেবে, এখানে অক্সিলারি ভার্ব এম, যেহেতু আই আছে, আই পরে এম আছে। এই বাক্যটা যদি আমরা একই টেন্সের ভিতরে লিখি, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, এটাকে আবার লিখি ইউ আর ডুইং দ্য ওয়ার্ক। এখন আমরা এখানে তিনটা বাক্য আছে, এই তিনটে সেন্টেন্স আমরা লক্ষ্য করি। একটার ভিতরে আছে কি মূল ভার্বের কয়েকটার সাথে একই অবস্থা, মূল ভার্বের কি, মূল ভার্বের সাথে আইএনজি যোগ, মূল ভার্বের সাথে আইএনজি যোগ, একই রূপ। এখানে ব্যবধান হলো কি অক্সিলারি ভার্ব, যদিও অক্সিলারি ভার্ব এখানে আছে, এম আছে, ইজ আছে, আর আছে, কিন্তু তিনটা অক্সিলারি ভার্ব দেখতে ভিন্ন রূপ হলো, কিন্তু আমরা এগুলো আমাদের একই টেন্সে ব্যবহৃত হয়। যেমনি করে আই আছে, এই জন্য এম দিছি, হি সিঙ্গুলার আসলে সেক্ষেত্রে আমরা ইজ দেব, আর ইউর পরে আর বসে, এবং প্লুরাল ক্ষেত্রেও আর বসে, কিন্তু এগুলো একই টেন্সের লক্ষণ। আমার ভয়েস চেঞ্জ করতে হলে প্রথমে এই টেন্স সম্পর্কে আমার পুরোপূর্ণ জ্ঞান থাকতে হবে। পুঙ্খানুপুঙ্খ যদি জ্ঞান থাকে তাহলে সেখান থেকে আমি আবার এই টেন্সটাকে আমি আবার ভয়েস চেঞ্জের কাজে খাটাইতে পারবো। কীভাবে দেখি, এবার সামনে দেখি আরেকটা টেন্স আমরা নিয়ে আলোচনা করি, তারপর আমরা মূল টপিক যেটা ভয়েস চেঞ্জ, সেই ভয়েস চেঞ্জে চলে যাবো, না? তো এখানে দেখো আরেকটা বাক্য দেখি, আই হ্যাভ written a letter। একদম নর্মাল বাক্য, সাধারণ বাক্য। সাধারণ বাক্য জানলেও আমরা অন্তত টেন্সে জানার জন্য, টেন্সটা স্মরণ করার জন্য আবার আমরা পুনরালোচনা করতেছি। যদিও এটা আমাদের পূর্ব ক্লাসে আমরা অনেক সময় এগুলো আলোচনা করে আমরা ভয়েস চেঞ্জ শিখেছি, আবার পুনরালোচনা করতেছি। যাদের একটু সমস্যা থাকে, যার জন্য আমরা এই টেন্সটা আলোচনা করলে আমার ভয়েস চেঞ্জটা ধরতে সুবিধা হবে। এইটা আমরা দেখি এবার আমাদের কি কি ভার্ব আছে। এখানে দুই ধরনের ভার্ব আছে, একটা হলো অক্সিলারি ভার্ব, একটা হলো প্রিন্সিপাল ভার্ব, যেটা বলা হয় মূল ভার্ব বলা হয়। এখানে অক্সিলারি ভার্বটা কি আছে আমাদের, হ্যাভ আছে, আর মূল ভার্ব কি আছে, রিটেন আছে, না? এখন আমরা খেয়াল করি এই রিটেনটা আমরা কনজুগেশন ভার্বের কোন ছকে পেয়েছিলাম। তো দেখো প্রেজেন্ট আকার, পাস্ট আকার বা পাস্ট পার্টিসিপল কোন আকারে পেয়েছি, খেয়াল করি কোন আকারে। এখানে এটা মূলত আমরা পেয়েছিলাম পাস্ট পার্টিসিপল আকারে। যেমনি করে এটা প্রেজেন্ট আকার কি, রাইট রোড, এটা কি রিটেন, রাইট রোড রিটেন। এখান থেকে এটা কনজুগেশন ভার্ব কোন আকার আছে, দেখা যায় এখানে পাস্ট পার্টিসিপল আকার আছে। এখন আমরা একটা খেয়াল করতে পারি যে পাস্ট পার্টিসিপল আকার আমার কোন টেন্সে ব্যবহৃত হয়। এইটা আমরা জানি, দেখো এইটা কোন আকার আছে, অক্সিলারি ভার্ব আছে, মূল ভার্ব, পাস্ট পার্টিসিপল আছে, সুতরাং এটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা আবার ঘুরে কথাটা বলি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি বসে, অক্সিলারি ভার্ব বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আকার হয়, না? এই যে আমরা যদি পাস্ট প্রেজেন্ট, যেহেতু এটা হ্যাভটা প্রেজেন্ট আকার, সুতরাং এটা আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইটার ক্ষেত্রে আবার দেখি, আই হ্যাড রিটেন এ লেটার। এই যে তোমার সেন্টেন্স, এই সেন্টেন্সে দেখবো ব্যবধানটা কথা, এখানে হ্যাভ ছিল, এখানে হ্যাড ছিল, এখানে হ্যাভ ছিল, এখানে হ্যাড ছিল, তাহলে এখানে হ্যাভ কোন আকার, প্রেজেন্ট আকার, সুতরাং এটা আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এখানে কি আছে, হ্যাড আছে, সুতরাং এটা বলবো পাস্ট আকার, সুতরাং এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা দেখি এখানে ব্যবধানটা কোথায়। এখানে কিন্তু একই রূপ, সাদৃশ্য এবং বৈসাদৃশ্য পালা। এখানে রিটেন, উভয় ক্ষেত্রে আমাদের রিটেন আছে, দেখা যায় উভয় ক্ষেত্রে মূল ভাবে পাস্ট পার্টিসিপল আছে, উভয় ক্ষেত্রে আমাদের মূল ভাবে পাস্ট পার্টিসিপল আছে, সুতরাং এটাকে আমরা বলবো তোমার পারফেক্ট টেন্স।
আর এখানে অক্সিলারি ব্যবধান হলো একটা হলো হ্যাভ আর একটা হলো হ্যাড। সুতরাং এইটা মূলভাবে এটা প্রেজেন্ট আকার হিসেবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর এখানে হ্যাড আছে, সুতরাং এটা বলবো পাস্ট পারফেক্ট টেন্স। এইভাবে আমাদের টেন্সগুলো যদি আমরা স্মরণ করে রাখতে পারি তাহলে আমরা ভয়েস চেঞ্জ করতে আরেকটু সুবিধা হবে। তার আরেকটু আলোচনা করি আমি সামনের দিকে দেখি। আর টেন্সগুলো আমরা পূর্বে আলোচনা করছি যে প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিটের পার্থক্যটা কোথায়। প্রেজেন্ট ইনডেফিনিটের পার্থক্য ছিল সেখানে মূল ভার্বে যেমন করে আই রাইট এ লেটার বলছিলাম, আই রাইট এ লেটার, আর এটা পাঁচটা করে করছিলাম আই রোট এ লেটার, আই রোট এ লেটার। এখন এই দুইটার ভিতরে পার্থক্য আমরা কোথায় দেখছিলাম, খেয়াল আছে? নিশ্চয়ই খেয়াল আছে। এখানে মূল ভাবটা কোন আকার আছে? প্রেজেন্ট আকারে। এখানে মূল ভাবটা কোন আকার আছে? পাস্ট আকারে। সুতরাং এটা প্রেজেন্ট ইনডেফিনিট, এটা পাস্ট ইনডেফিনিট। আমরা কিন্তু যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা পড়েছিলাম তখন পাস্ট ইনডেফিনিট সম্পর্কে ধারণা দিয়েছিলাম। এখানে মূল ভাবের আকার থাকবে পাস্ট আকারে। এক্ষেত্রে অক্সিলারি ভার্ব নাই, এক্ষেত্রে অক্সিলারি ভার্ব। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে আমরা মিলটা দেখি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি দিয়েছিলাম সেন্টেন্সটা খেয়াল আছে তো? I am doing the sum. I am doing the sum. I am doing the sum. I was doing the sum. দেখো নর্মাল বাক্যে I am doing the sum, I was doing the sum। দুইটার ভিতরে পার্থক্য কোথায়? দুইটার ভিতরে আমরা দেখতেছি সাদৃশ্য আছে ডুইং মূল ভাবের সাথে আইএনজি যোগ, আর এখানে আছে কি অক্সিলারি ভার্ব আছে am। তাহলে am আর is এই দুইটা পাস্ট টেন্স হলো, পাস্ট আকার হলো was। am আর হলো is এই দুইটা পাস্ট আকার হলো was, আর এর পাস্ট আকার হলো were। সুতরাং এখানে আমরা এটা কোন টেন্স বলতে পারি? কোন টেন্স বলা যাবে এটারে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কি জন্য বলবো? যেহেতু এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ আছে, ওয়াজড হলো এম এবং ইজ, এই দুইটার পাস্ট আকার হলো কি ওয়াজ। আর দেখা যায় দুইটার সাদৃশ্য আছে মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্স আমরা ওগুলোই বলবো যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে। ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে সেটা বলবো আমরা কন্টিনিউয়াস টেন্স। এই আইএনজি কিসের সাথে যুক্ত থাকবে? তোমার প্রিন্সিপাল ভার্বের সাথে। প্রিন্সিপাল ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে ওগুলোর আমরা কন্টিনিউয়াস টেন্স বলবো। যখন ভার্বের সাথে আমরা আইএনজি পাবো তখন এটাকে আমরা অন্য কোনো টেন্সে আমরা চিন্তা করব না, কারণ যেহেতু ভার্বের সাথে আইএনজি যোগ থাকলে সেটা কন্টিনিউয়াস টেন্সই হবে। সেটা হয় আইদার প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস। আমরা ফিউচার কন্টিনিউয়াসে আরেকটা সেন্টেন্স এর সাথে আমরা সেরে নেব। কীভাবে দেখো, এটা ভিতরে সেরে এইভাবে আসে তোমার I shall be doing the sum. I shall be doing the sum। এই সেন্টেন্সটা দেখো এখানে একই অবস্থা। আমরা প্রথম বাক্যটা প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ আছে, দ্বিতীয় সেন্টেন্স আইএনজি আছে, তৃতীয় সেন্টেন্স আইএনজি। তার তিনটে ব্যবধানটা কোথায়? এখানে দেখা যায় তিনটে ব্যবধান হলো অক্সিলারি ভার্বের। একটা অক্সিলারি ভার্ব হলো am, আরেকটা was, আরেকটা হলো shall be। এখান থেকে আমরা শিখি প্রথমটা হলো am আছে, am থাকলে আসবে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে অক্সিলারি ভার্ব আসে কি am, is আর হলো are। আর পাস্ট ইনডেফিনিট টেন্সে তো এইটার am আর is এই দুইটা আমরা পাস্ট আকারে যদি করে দেই, am এবং is এই দুইটা পাস্ট আকার হলো was, আর এর পাস্ট আকার হলো were। তাহলে দেখো যদি অক্সিলারি ভার্বটা পাস্ট আকার করে দেই তাহলে আমার সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে রূপান্তর হয়ে গেল। আর ফিউচার ইনডেফিনিট ব্যবধানটা দেখো এখানে আসে শ্যাল বি। এখানে আমাদের দুটো অক্সিলারি ভার্ব আসে, একটা আসবে শ্যাল বি আর একটা আসবে উইল বি। এখন কোন কোন ক্ষেত্রে আমার শ্যাল বি আসে আর কোন কোন ক্ষেত্রে উইল বি আসে আমরা এই সেন্টেন্সগুলো দেখলে লক্ষণে পাই। এখানে যদি আমাদের ফার্স্ট পার্সন আসে, ফার্স্ট পার্সন কোনগুলো? যেমন আই উই, ফার্স্ট পার্সন প্রোনাউন ফর্ম আই উই। এরপরে কি বসে? শ্যাল বসে। ইউর পরে ইউ যদি থাকে ইউর পরে উইল বসে। বাকি সব উইল বলা যায়, হির পরও উইল বসে, এই তো। এগুলো তোমার টেন্সের পুনরালোচনা করলাম। এই টেন্সের পুনরালোচনা এখান থেকে আমি ভয়েস চেঞ্জ চলে যাবো। তো তোমার ভয়েস চেঞ্জ ধরতে আমার আগে টেন্স সম্পর্কে ধারণা থাকবে। টেন্সের সাথে এটা মিল আছে,
তো আমি যদি ভয়েস চেঞ্জ আগাইতে পারি, তোমার টেন্সটা পূর্ণাঙ্গ যদি আমি ধারণা নিতে পারি, তাহলে আমি ভয়েস চেঞ্জে আমার আর কোনো সমস্যা থাকবে না। এখানে দেখো ব্যবধানটা কোথায়, আমরা আগে শিখছি যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই। আমরা শিখি ভয়েস চেঞ্জ আমরা তো জানি দুই ধরনের, ঠিক না? একটা হলো অ্যাক্টিভ আর একটা হলো প্যাসিভ। একটা অ্যাক্টিভ আর হলো প্যাসিভ। ভয়েস কয় ধরনের? দুই ধরনের, অ্যাক্টিভ ভয়েস আর হলো প্যাসিভ ভয়েস, ঠিক না? এখন অ্যাক্টিভ ভয়েসটা আমরা দেখি একটা সেন্টেন্স দিয়া। তোমার আগেই বলা হয়েছে যে তোমার প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স একটা শিখেছিলাম মনে হয়, আগে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট একটা বাক্য আমরা বলি নর্মাল, একদম নর্মাল বাক্য। আই বিগিন দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটা আমরা দেখি, আই বিগিন দি ওয়ার্ক। এখানে পূর্বেই বলা হয়েছে, এখানে আমাদের কোনো অক্সিলারি নেই, আছে? নেই। তাহলে আমরা এখন খেয়াল করবো কি, ভার্বে দিয়ে খেয়াল করবো। টেন্স বের করতে হলেই আমার ভার্বটা দেখতে হবে যে এই ভার্বটা কোন আকার আছে। তাই প্রথমে আমি দেখছি এখানে কোনো অক্সিলারি নেই। পরে তাহলে মূল ভার্বটা দেখি, মূল ভার্ব কোনটা? এখানে পূর্বেই বলা হয়েছে ভার্ব সাধারণত অক্সিলারি ভার্ব তোমার সাবজেক্টের পরেই হয় অক্সিলারি থাকবে, যদি অক্সিলারি যদি না থাকে তাহলে পরটা সেটা আমরা মূল ভার্ব ধরে নেব। তাহলে এখানে যেহেতু অক্সিলারি নাই, তাহলে বিগিন, এই বিগিনটা হলো তোমার মূল ভার্ব। তাই মূল ভার্ব এখানে কোন আকার আছে? প্রেজেন্ট আকারে। সুতরাং এটা আমরা বলবো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। এখন পূর্বেই বলা হয়েছে যে টেন্সের ক্ষেত্রে কোনো অক্সিলারি নাই, কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমার অক্সিলারি ভিন্ন ভিন্ন আছে। টেন্সের যেমনি করে আমার এই ছকটা আমার খেয়াল রাখতে হবে। ছকটা হলো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট আমার কি বসে? প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিটে বসবে এম, ইজ, আর। প্রেজেন্ট ইনডেফিনিট ফার্স্ট ইনডেফিনিটে ওইটার সাথে সিমিলার করে দেয়। ফার্স্ট ইনডেফিনিট এইটা ফার্স্ট আগে করে দেবো, ঠিক না? ওয়াজ আর ওয়ার। আর ফিউচার ইনডেফিনিটগুলো আমি একাত্তর করলাম। ফিউচার ইনডেফিনিট এখানে বসবে শ্যাল বি, উইল বি, ঠিক না? এখন দেখো আমি বোর্ড মশার আগে আমি এই তিনটে নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা আস্তে আস্তে সামনে আগাবো কীভাবে। এখানে আমি বলছি পূর্বে বলা ছিল যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নয়। হয় রাস এখানে দেখা যায় আমাদের অক্সিলারি ভার্ব বা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টে অক্সিলারি দিয়ে দিছি কোনটা? এম, ইজ, আর। আবার পাস্ট ইন্ডিপেন্ডেন্ট দিয়ে দিছি কি? ওয়াজ, ওয়ার। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট দিয়েছি কি? শ্যাল বি, উইল বি। এখন আমরা পূর্বে টেন্সের বেলায় লক্ষ্য করছি এই তোমার অক্সিলারি ভার্বগুলো কোথায় ব্যবহার করছি আমরা? প্রেজেন্ট এগুলো করছি সবগুলো কন্টিনিউয়াস টেন্সের বেলায় এই অক্সিলারি ভার্বগুলো ব্যবহার হয়েছে। দেখা যায় ইন্ডিপেন্ডেন্ট বেলায় একটু সামনে আমরা আগে কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্বগুলো আমরা ব্যবহার করতেছি, ঠিক না? এখানে দেখি একটা সেন্টেন্স সাইজ আমরা উদাহরণ যদি আসি, তাহলে আমরা এটা একটু ক্লিয়ার হব। যেমন বলা হয়েছিল আই বিগিন দ্য ওয়ার্ক। তাহলে দেখো এখানে একটি ভয়েস হলো আই বিগিন দি ওয়ার্ক। এখানে প্যাসিভ ভয়েসটা কি হবে? প্যাসিভ ভয়েসটা হবে আগে কর্মটা আগে আসবে, দি ওয়ার্ক, কর্মটা আগে দিলাম। তারপর টেন্স, কোন টেন্স বলা হয়েছে খেয়াল আছে? এখানে টেন্স হলো বিগিন, এখানে মূল ভাবটা হলো বিগিনে এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। সুতরাং এটাই আসবে কি? ইজ। তাহলে দি ওয়ার্ক ইজ। তারপর বিগিনের পাস্ট পার্টিসিপল আকারটা তোমার কনজাংশন ভার্ব থেকে এটা আমাদের মুখস্থ থাকতে হবে, বিগান। তারপর একটা আমরা বাই দেবো, বাই দিয়ে আই অবজেক্টিভ ফর্ম আর রূপ, অবজেক্টিভ রূপ বাই, অবজেক্টিভ আই অবজেক্টিভ রূপ হলো মি। তাহলে এখানে দেখো আগে বলা হয়েছে টেন্সের বেলায় প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টের বেলায় কোনো অক্সিলারি নাই, আর প্যাসিভ ভয়েসের বেলায় প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টের বসবে এম, ইজ, আর। তাহলে আমরা দেখি পরের বাক্যটা, যেমন এইটা 5 টাকার করে দিই। আই অ্যাক্টিভে আই 5 টাকার করবো, মূলবার 5 টাকার হলে তো তোমার এটা ফার্স্ট টেন্সে চলে যাবে, না? তাহলে আই বিগান দ্য ওয়ার্ক। এইটা আমরা কোন টেন্স বলবো? এটা আমরা যেহেতু বিগান এটা কোন আকার আছে? 5 টাকার আছে, ফার্স্ট রূপ যেটা। সুতরাং এটা আমরা বলবো ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। তাহলে দেখো এটা আমরা নিয়ম মাফিক আমরা করি। প্রথমে কি লিখবো? প্রথমে লিখবো দি ওয়ার্ক। তো আমরা পূর্বে শিখছি যে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের সাধারণত অক্সিলারি নাই, কিন্তু প্যাসিভ ভয়েসের বেলায় কি আসে? ওয়াজ, ওয়ার। তাহলে দি ওয়ার্ক ওয়াজ। তারপর কি আসবে? বিগানের ফার্স্ট পারসন সিমিলারলি একই অবস্থা, বিগান বাই মি। তাহলে দেখো
দুইটা সেন্টেন্স দেখতে একই রূপ, তো ব্যবধানটা কোন জায়গায়? অক্সিলিয়ারি ভার্বে। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট বেলায় ইজ আসছে, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট বেলায় ওয়াজ আসছে। এখানে আর বাকি রূপগুলো দেখো কমন একটা নিয়ম আছে, এখানে তোমরা খেয়াল করছো যে কমন একটা নিয়ম আছে, যে কমন একটা রূপ কোনটা এখানে উভয় ক্ষেত্রে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। সুতরাং আমরা এখানে বলতে পারি যে পেসিভ ভয়েসে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আকার হবে। এখন আসি আমার ইনডেফিনিট তিনটা গেল, তারপর কন্টিনিউয়াস টেন্সটা কীভাবে হবে। তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্সের তোমার যে অক্সিলিয়ারি ভার্বগুলো সেগুলো কিন্তু আমরা ইনডেফিনিট টেন্সগুলো ব্যবহার করে ফেলছি, তাই না? তাহলে দেখি একটু আলাদা আছে, এখানে একটু আলাদা আছে এতটুকুই। দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক না? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন দেখো এখানে আমাদের নর্মালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী কী অক্সিলিয়ারি ভার্ব, তো তোমাদের খেয়ালই আছে, মানে আগেই ছিল কি কি এম ইজ আর। দেখেন এখানে এম ইজ আর, এটা ঠিক আছে। অতিরিক্ত বসবে, এগুলোর সাথে বসবে বিং, বিই। মূলত এখানে দেখা যায় বি বসে। আইএনজি আমার যে মূল ভাবের সাথে যে আইএনজিটা আছে, এই আইএনজিটা এর সাথে যুক্ত হয়ে বির সাথে বিং হয়ে গেছে। যেমনি করে আমরা একটা উদাহরণ আসি, এইটার উদাহরণে আসি কীভাবে এটার ব্যবহারটা করবো আমরা দেখি। আই অ্যাম রাইটিং এ লেটার। তার নিয়ম অনুসারে আমরা দেখি, এটা তো একটি ভয়েস, তো পেসিভ ভয়েসে কী হবে? এ লেটার, তো এ লেটার পরে তো আমার এম বসে না, এম বসে না, এ লেটার পর বসবে ইজ, যেহেতু এটা সিঙ্গুলার আছে সুতরাং এখানে একটা ইজ বসবে, ইজ। তারপর আমরা কী দেবো? বিং, ইজ বিং। তারপর এটা মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্ব ছিল রাইট, তার পাস্ট পার্টি ছিল রিটেন। তারপরে আসবে বাই অবজেক্ট, বাই মি। এখন আমরা খেয়াল করি তোমার কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি বসে? এখানে বলা হয়েছে এম ইজ আর সাথে একটা বিং দেবো, তাহলে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা বিং দিয়ে দিই, এম বিং, ইজ বিং, আর বিং। তাহলে এইভাবে আমরা পড়া যদি ধরে রাখি তাহলে তো আমাদের প্রত্যেকটা সুবিধা হবে। তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে কন্টিনিউয়াস টেন্সে কি বসে শিখলাম? এম বিং, ইজ বিং, আর বিং। সিমিলারলি দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি বসাবো? তাহলে আগেই বলা হয়েছে এম আর ইজ, এর পাশটাকে কি ছিল? ওয়াজ ওয়ার, ঠিক না? ওয়াজ আর হলো ওয়ার। আর এটার সাথে কি আসবে? অতিরিক্ত আসতেছে আমাদের, অতিরিক্ত আসবে বিং, বিই আইএনজি, বিং। এটা কি বসবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি বসবে? তাহলে শ্যাল বি, আগে ছিল কি শ্যাল বি, আর কি ছিল শ্যাল বি, তাহলে বিং এসে আমরা বিংটা আমার সাথে দিয়ে দিই, আর আসবে কি উইল বি বিং, বিই আইএনজি, বিং। তাহলে ফিউচার কন্টিনিউয়াস বলবে শ্যাল বি বিং আর উইল বি বিং। তাহলে এখানে আমরা আবার টেন্সের কথা আবার স্মরণ করতে হবে, টেন্সটা আমরা আবার দেখি। তাহলে টেন্সটা প্রেজেন্ট, আর এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে একটা সেন্টেন্স আমরা দেখি। কি একটা সেন্টেন্স আমরা চেষ্টা করি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন হি ওয়াজ digging a canal। তাহলে দেখো, তাহলে এটা পেসিভ কি হবে? এ ক্যানেল, ওয়াজ আছে, তার কি বসবে? ওয়াজ বিগ। তো এখানে আমার খেয়াল রাখতে হবে, এখানে ওয়াজ কি ওয়ার বসবে এটা নির্ভর করে। যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ, আর যদি এটা প্লুরাল হতো তাহলে ওয়ার। তাহলে এ ক্যানেল ওয়াজ বিং। তারপর ডিগের পাস্ট পার্টিসিপল আকার কী হবে? ডাক, ডিইউজি, ডাক। তারপর কী হবে? বাই, হির পরিবর্তে অবজেক্টিভ কী হবে? হিম। এগুলো আমার টেন্সের ক্ষেত্রে আমাদের ভয়েস চেঞ্জ। তারপর আস্তে আস্তে আমরা পর্যায়ক্রমে একটু আগাই। টেন্সগুলো আমরা দেখি, কিছু কিছু অক্সিলিয়ারি আছে, অক্সিলিয়ারির ভিতরে আবার ক্লাসিফিকেশন আছে, সেখানে কিছু কিছু অক্সিলিয়ারি আছে যেগুলো আমাদের টেন্সের বেলায় ব্যবহৃত হয় না। এগুলো থাকলে আমরা সাধারণত একটা অতিরিক্ত একটা বি দিব। যেমন একটা বাক্য আই ক্যান ডু দি সাম, আই ক্যান
I can do the sum. তাহলে দেখো ক্যান, এই ক্যান যে অক্সিলারিটা আছে এটা কিন্তু আমরা কোনো টেন্সে ব্যবহার করি না। এইভাবে ক্যান, মে, কুড, শুড, উড এগুলো যদি থাকে তাহলে আমরা অতিরিক্ত একটা নিয়ম মাফিক করবো। দি সাম আগে লাগবো, দি সাম, তারপরে আসবে ক্যান আছে যেহেতু এখানে ক্যানের পর অতিরিক্ত একটা বি বসবে। ক্যান বি, দুই পাস্ট পার্টিসিপল হলো ডান, তারপর বাই আসবে, বাই মি। তাহলে দেখো এখানে লক্ষণীয়, এখানে কিন্তু আমাদের টেন্সের কোনো বালাই নেই, আমরা শুধু ক্যান পাইছি অক্সিলারি ভার্ব, সুতরাং ক্যান বি দিয়ে দিছি। এইভাবে সিমিলারলি মে আসতে পারে, ইউজড আসতে পারে, মাস্ট আসতে পারে যদি এই অক্সিলারি পাই। কী কী? ক্যানের পাঁচটা কিন্তু আমরা জানি নিশ্চয়ই, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, would, would, must, used, দেখ এগুলো পাই। তাহলে আমরা কোনো টেন্সে এগুলো আমাদের কোনো টেন্সে ব্যবহৃত হয় না, শুধু এগুলো কোনো টেন্সে ব্যবহৃত হয় না, সুতরাং এগুলোর পরে আমরা একটা অতিরিক্ত একটা বি দেব। তারপর আসি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা পুরো আলোচনা করছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আছে। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা কীভাবে? প্রথমে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা শিখতে হবে। কীভাবে? অ্যাসার্টিভ থেকে যেমনি করে বলছিলাম যেমনি করে রহিম read the book, রহিম রিড দি বুক। এখন দেখো এটাকে আমরা কোন টেন্স বলবো? এটাকে কোন টেন্স বলবো? কি দেখি আমরা ঠিক করবো? আগেই বলা হয়েছে আমরা কোনটা কি দেখি আমরা ঠিক করবো। এখানে আমরা অক্সিলারি প্রথমে দেখবো অক্সিলারি আছে কিনা। অক্সিলারি কি আছে? এখানে যেহেতু অক্সিলারি নাই তাহলে মূল ভার্ব কোনটা আছে? রিড আছে, তাই মূল ভার্ব এখানে আছে রিড। তাই রিডটি আমরা দেখো, রিডটা একটু যদি সেন্টেন্সটা দেখতে একটা খুবই সহজ, কিন্তু আসলে দেখো আমরা এখানে আমরা কোন রূপটা দিছি? প্রেজেন্ট আকার দিলাম, না পাস্ট আকার দিলাম, না পাস্ট পার্টিসিপল আকার দিলাম? কীভাবে এটা আমরা শিখবো? তাহলে দেখি রিডের পাস্ট আকারে কি আছে? রিড। পাস্ট পার্টিসিপলে কি আছে? রিড। এখন আমি এখানে কোন রিডটা ব্যবহার করলাম? আমি এইটা দেখলে ঠিক পাবো। যদি আমি এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে যাই তাহলে কী হওয়ার কথা ছিল? প্রেজেন্ট ইনডিফিনিটের কর্তা কোন পার্সন আছে? কর্তারা রহিম। কর্তা রহিম কোন পার্সন? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কয়জন? একজন। যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হইতো তাহলে এটার সাথে কি হইতো? এস বাই এস যুক্ত হইতো। যেহেতু এটার সাথে এস বাই এস যুক্ত হয়নি, সুতরাং এটা আমরা কোন আকার বলবো? পাস্ট আকার। তাহলে পাস্ট আকার এই যে আমরা অনেকে প্রথম রিড দেখিয়ে বলবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট হবে কোনো দিন? না, এটা সম্ভব না। এটা যেহেতু ভার্বের সাথে আমার এস বাই এস যুক্ত হয় না, সুতরাং এটা বলবো আমরা পাস্ট ইনডিফিনিট। তাহলে এটা প্রথমে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের তোমার ইন্টারোগেটিভটা করা শিখতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স ইন্টারোগেটিভ করে কী হবে? বাক্যে প্রথমে কি আসবে? ডিড আসবে। তো বাক্যের প্রথমে যদি ডিড আসে তাহলে কি হবে? ডিড রহিম রিড দ্য বুক। ডিড রহিম রিড দ্য বুক। এখানে ডিড সাধারণত ব্যবহার হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা শিখি পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস করতে আমার কী কী আসবে। তাহলে আমরা এই যে ভয়েস ভিন্নভাবে করি। আর ডিড রহিম রিড দ্য বুক এই যে ভয়েস সিস্টেম, দুইটা লাইন যদি আমরা পাশাপাশি রাখি তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করতে সুবিধা কী হয় দেখি। এই বাক্যটা আমরা পুনরায় আবার লিখি বোর্ডে, তারপর আমরা আবার এই সারি দেখি কীভাবে। রহিম রিড দি বুক, ঠিক না? রহিম রিড দ্য বুক। আর কি ইন্টারোগেটিভ কি করা হয়েছে? ডিড রহিম রিড দ্য বুক। আমরা এখন আলাদাভাবে দুটো সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করি। তো প্রথম সেন্টেন্সটা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, পরটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে আমরা যদি ভয়েস চেঞ্জটা করতে পারি তাহলে অ্যাসার্টিভ থেকে কীভাবে আমাদের ইন্টারোগেটিভ করা হয় তাহলে আমরা এটা পারবো। তাহলে দেখো এটা আমরা অবজেক্টটা আগে আনি। অবজেক্ট কী আসবে? দি বুক আগে আসবে। দি বুক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি বসে?
এম ইজ যায়, তাই না? তাহলে কী বলবে? দি বুক ইজ, দি বুক ইজ, তারপর মূল ভার্ব পার্টিসিপল কী হবে? পাস্ট পার্টিসিপল রিড, তারপর বাই কী হবে? রহিম, রহিম। এখন এইটার আমরা ইন্টারোগেটিভ শিখি। তাহলে এখানে কী হবে? পাস্ট টেন্স হিসাবে ইজের জায়গায় কী আসবে? ওয়াজ আসবে। এখানে প্রেজেন্ট পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, সুতরাং এখানে আসবে ওয়াজ। দি বুক ওয়াজ রিড বাই রহিম। এখন এই সেন্টেন্সটা আমরা যদি ইন্টারোগেটিভ শিখি, তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমাদের ভয়েস চেঞ্জটা আমরা শিখতে পারবো। কীভাবে? এইটা আমরা পূর্বে বলা হয়েছে যে না কীভাবে ইন্টারোগেটিভ করা হয়। যদি অক্সিলারি ভার্ব পাই, অক্সিলারি ভার্বটা বাক্যের প্রথমে দেবো। কীভাবে? দেখো এখানে অক্সিলারি সেন্টেন্স আছে, কী আছে এখানে? ওয়াজ। তো ওয়াজটা আমরা বাক্যের প্রথমে দিয়ে দিই, তাহলে কী হবে? ওয়াজ, ওয়াজ দি বুক, ওয়াজ দি বুক, তারপর কী আসবে? রিড বাই রহিম, ওয়াজ দি বুক রিড বাই রহিম। তাহলে এখানে দেখা যায় আমরা ওয়াজটাকে অক্সিলারি, ওয়াজটা বাক্যে প্রথমে দিয়েছি, যার ফলে এই সেন্টেন্সটা আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে রূপান্তরিত হয়েছে। এখানে তাহলে এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এই যে আমার বাক্যে প্রথমে কী আসবে? ওয়াজ, ওয়াজ দ্য বুক, এই যে এই সেন্টেন্সটা আমরা পুরো লিখি, ওয়াজ দি বুক, তারপরে রিড বাই রহিম। তাহলে দেখো এখানে আমরা উল্লেখ করতে পারি, যদি বাক্যের প্রথমে যদি ডিড থাকে, তাহলে ডিড থাকলে আমরা আগেই শিখছি, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোন টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স? পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে। তো পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে ইন্টারোগেটিভ করতে হলে আমাদের বাক্যের প্রথমে কী আসবে? ওয়াজ বা ওয়ার। তাহলে ওয়াজ ওয়ার, আবার অক্সিলারি ভার্ব দিয়ে আমরা ইন্টারোগেটিভ শিখছি কীভাবে? যেমন আই অ্যাম রাইটিং এ লেটার, যে শিখছিলাম আগে, আই অ্যাম রাইটিং এ লেটার। এই ক্ষেত্রে আগের মতো আমরা ইন্টারোগেটিভ শিখি। এই ক্ষেত্রে আমাদের দেখা যায় অক্সিলারি আছে, এক্ষেত্রে আমাদের অক্সিলারিটা কোনটা? এখানে অক্সিলারি হলো অ্যাম। তাহলে অ্যাম যদি আমি বাক্যের প্রথমে দিই, তাহলে ইন্টারোগেটিভ হয়ে গেল। তাহলে এইটা ইন্টারোগেটিভ কী হবে? অ্যাম আই, অ্যাম আই রাইটিং am I writing a letter? এখন আমাদের দেখা যায় এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো। কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো? অক্সিলারি ভার্বটা বাক্যে প্রথমে আমরা am আনছি, সুতরাং এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এইটার আমাদের ভয়েস চিন্তা করি, আগে কর্ম যাবে, এই লেটারটা আগে যাবে। তো এই লেটার যদি আগে যায়, তার আগে আমরা ইন্টারোগেটিভ করতে, এই লেটার পরে আমাদের কি অক্সিলারি ভার্ব খাটে? am is, আর কোনটা খাটবে? এই লেটার পূর্বে, এই লেটার পূর্বে খাটবে ইজ। তাহলে ইজটা আমরা বাক্যে প্রথমে দেবো, ইজ এ লেটার, ইজ এ লেটার, তারপর কি আসবে? বিং, BEING, ইজ এ লেটার, ইজ এ লেটার বিং, তারপর কি মূল পাস্ট পার্টিসিপল? রিটেন, রিটেন, তারপর বাই মি। এইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। আমরা এখানে আলোচনা করছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ থেকে এখন আমরা আলোচনা করবো ইম্পারেটিভ সেন্টেন্স দেয়। এখন আমরা প্রথমেই চিনতে হবে যে আমার সেন্টেন্স কত প্রকার। তো আমরা পূর্বের ক্লাসে আমরা আলোচনা হয়েছে যে সেন্টেন্স কয় প্রকার। সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার, ঠিক না? কি অনুসারে? তোমার অর্থ অনুসারে। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লেমেটিভ। এখন আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স, তো ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স আমরা চিনব কী করে? ইম্পারেটিভ সেন্টেন্স দেখো, কিছু বাক্য যদি আমরা এখানে আলোচনা করি, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা বের হয়ে আসবে। তার সংজ্ঞাটা যদি বলা হয়, রাইট এ লেটার, ডু দি সাম, ডু দি সাম। নর্মাল একটা বাক্য দেখো, ইট রাইস, নর্মাল বাক্য। এখানে দেখি 3 সেন্টেন্সে আমাদের একটা সেন্টেন্স গঠন আমার থাকার কথা ছিল, সাবজেক্ট, ভার্ব আর হলো অবজেক্ট। এখানে দেখো প্রথমেই দিছে রাইট। রাইটটা আমাদের কোন প্রসেস? এটা আমরা কোন ক্ষেত্রে পেয়েছিলাম? রাইট, ডু ইট, এগুলো হলো ভার্ব। সুতরাং বাক্যের প্রথমে যে ভার্ব থাকবে, মূল ভার্বটা থাকবে বাক্যের প্রথমে,
সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। তাহলে এখানে দেখো রাইট এ লেটার, রাইট হলো ভার্ব, সুতরাং এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ডু দেওয়া, ডুটা হলো মূল ভার্ব, সুতরাং এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইট একটা মূল ভার্ব, এইটা আগে আমরা প্রথমে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করি, তারপরে আবার ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করা যায় সেইটা আলোচনা করো। আগে বেসিক যে রূপটা ইম্পারেটিভ সেন্টেন্স যদি আগে যদি আমি নাই চিনি, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স না কোন সেন্টেন্স এটা আমি ধরবো কী করে? এটা যদি নাই ধরতে পারি তাহলে তো আমি ভয়েস চেঞ্জ করতে পারবো না, ঠিক না? তাহলে এখানে একটা আমরা নিয়ম দিলাম, ডু দি ওয়ার্ড। আরেকটা সেন্টেন্স আমরা দেখি দুইটা সেন্টেন্সের পার্থক্য কোথায়। ডু নট মেক এ নয়েজ। দেখো এখানে একটা লক্ষণ আছে, এখানে বাক্য প্রথমে কি আছে? ডু নট। তাহলে আমরা এখানে বলবো যদি বাক্য প্রথমে ডু নটও থাকে মানে তাহলে সেটা হলো ইম্পারেটিভ সেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্সের লক্ষণ হলো এখানে কোনো সাবজেক্ট নাই। সাবজেক্ট যদিও নাই কিন্তু সাবজেক্টটা আমাদের এখানে আসলে উজ্জ্ব থাকে। কীভাবে দেখো, যদি বলি রাইট এ লেটার, একটা চিঠি লেখো। এখন চিঠি লেখো কে লাগবে? আমি একটা চিঠি লেখো তো ভাষা খাটে না, খাটে হয় না। তাহলে কী হবে? তুমি একটা চিঠি লেখো। এখানে তুমি তুমি ইউটা উজ্জ্ব আছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে তোমার যে সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে। সুতরাং এখানে দেখা যায় ইম্পারেটিভ সেন্টেন্স একটা হলো রাইট এ, তোমার ডু নট মেক এ নয়েজ, একটা ইম্পারেটিভ সেন্টেন্স। রাইট, তারপর ডু ইট, এখানে তিনটে হলো মূল বাক্য প্রথমে। মূল বাক্য প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্স, ডু নট থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স। আরেকটা দেখো লেট যদি থাকে বাক্য প্রথমে, লেট মি ডু দ্য ওয়ার্ক, এই তো। তাহলে দেখো let me do the sum। তাহলে দেখো এখানে লেটটা তোমার একটা ইম্পারেটিভ সেন্টেন্সের লক্ষণ। তাহলে আমরা প্রথমে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সগুলো চিনে নিলাম। এখন ইম্পারেটিভ সেন্টেন্স থেকে কীভাবে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি অ্যাক্টিভ থেকে বেসিক। তাহলে প্রথমে আসি, প্রথমে লিখলাম দেখো রাইট এ লেটার। রাইট এ লেটার ইম্পারেটিভ সেন্টেন্সটা কী ছিল? রাইট এ লেটার। এইটা আমরা কীভাবে ইম্পারেটিভ করব? রাইট এ লেটার। তার বাক্যে প্রথমে আসবে পেসিভ ভয়েস, আমাদের বাক্যে প্রথমে আসবে লেট আসবে। লেটের পর আমাদের অবজেক্ট আসবে লেট এ লেটার। লেট এ লেটার, তারপর একটা বি বসবে, তারপর মূল হবে ফার্স্ট পার্টিসিপল, কী হবে? রিটেন। লেট এ লেটার বি রিটেন। তা সিমিলারলি দেখো এই যে তোমার ডু দি সাম, এই সেন্টেন্সটা আমরা কীভাবে করতে পারি? এই নিয়ম অনুসারে বাক্য প্রথমে কী বলা হয়েছে? লেট আসবে, লেট দ্য সাম, লেট দি সাম, তারপর কী আসবে? একটা বি আসবে, ডুর পাস্ট পার্টিসিপল কী আসবে? ডান। তাহলে দেখো তো এখন আমরা বলতে পারি যে তোমার যে সেন্টেন্সে মূল বা বাক্য প্রথমে সেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স পেসিভ ভয়েস করতে হলে বাক্যে প্রথমে একটা লেট আসবে, লেটের পর কী আসবে? অবজেক্ট আসবে। তাহলে এই বাক্যের অবজেক্টটা কি? দি সাম। তাহলে তারপরে অতিরিক্ত কী দিলাম? একটা বি দিলাম, তারপর কী হলো? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপর আবার দেখি যদি ডু নট থাকে সেক্ষেত্রে লেট নট আসবে। তারপর আমরা এবার রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে আমার ধারণা থাকবে। রিফ্লেক্সিভ সাধারণত তোমার মাইসেলফ, হিমসেলফ, সেলফ, দেমসেলফ, হারসেলফ ইত্যাদি এগুলো থাকবে। এখন দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন আমার চিন্তা হবে, যেমন আই কিল্ড myself, I killed myself। এখানে দেখা যায় রিফ্লেক্সিভ প্রোনাউন মাইসেলফ আছে। তোমার খেয়াল রাখতে হবে রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো বাক্যে প্রথমে আসে না। তো এটা আমরা টেন্স অনুপাতে করবো। এরপরে কি আসে? আই টেন্স অনুপাতে ওয়াজ, মূলর ফার্স্ট পার্টিসিপল কিল্ড বাই মাইসেলফ। যাক তোমরা আগামী ক্লাসে তোমার বাকি অংশ আমরা করবো। তোমার বাসায় করে দেখবা, কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবা। তোমাদের পরবর্তী ক্লাসে এটা আমরা সলিউশন করতে চেষ্টা করবো। ঠিক আছে, গুড বাই।